বারান্দায় শুয়ে আছি আমি, আর পাশেই ও। সবাই ঘুমিয়ে পড়েছে। ওর নিঃশ্বাস আমার গলার পাশে এসে লাগছে, আর আমার বুক ধকধক করছে। ওর আঙুল আমার পিঠ বেয়ে ধীরে নামছে। আমি জানি এটা ভুল, কিন্তু থামাতে পারছি না। মাসি ও ফিসফিস করে বলে। আমি চোখ বন্ধ করে রাখি। কিছু বলি না। সেই মুহূর্তে আমি কোনো মাসি নই। আমি শুধু একজন নারী, যে কারো ছোঁয়ায় হারিয়ে যাচ্ছি। এই গল্পটা আমার। আমার সেই রাতের, যে রাত আমাকে চিরকালের জন্য পাল্টে দিয়েছে। আমার নাম রিমা। বয়স ৩৩। একটা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করি। স্বামী মারা গেছে ৩ বছর হলো। ক্যান্সার। পুত্রকন্যা নেই। আছে শুধু এই শূন্যতা, আর একটা ছোট্ট ফ্ল্যাট যেখানে আমি একা থাকি। আমার জীবনটা এমনই। সকালে উঠি, অফিসে যাই, সন্ধ্যায় ফিরে এসে টিভি দেখি, রাতে ঘুমাই। সপ্তাহান্তে মাঝে মাঝে দাদার বাড়িতে যাই। দাদা, দাদা বৌদি, আর তাদের ছেলে অর্জুন। অর্জুন আমার ভাইপো। এইমাত্র ২০ হয়েছে। কলেজে পড়ে। লম্বা চওড়া কাঁধ, চোখ দুটো বড়। ছোটবেলায় আমি ওকে কোলে করে খাইয়েছি, চাঁদের গল্প শোনাতাম। এখন দেখি কেমন একটা পুরুষ হয়ে উঠেছে। মানুষ কেমন অদ্ভুত না? যাকে ছোটবেলায় নিজের সন্তানের মতো মানুষ করেছি, আজ তার দিকে তাকিয়ে থাকি আর অন্যরকম কিছু অনুভব করি। এটা কি স্বাভাবিক? জানি না। জানতেও চাই না। সেই শুক্রবার সন্ধ্যায় দাদার বাড়িতে গেলাম। দাদা বৌদি একটা বিয়েতে গেছে। ফিরবে রবিবার। অর্জুন বলল, মাসি তুমি আজ এখানেই থাকো না? একলা লাগছে কি? আমি হাসি। তুই তো এখন বড় হয়ে গেছিস। আমার সাথে কেন সময় কাটাতে চাস? বড় হলেই কি মাসির সাথে সময় কাটানো যায় না? ও বলে, এমন একটা নরম গলায় যে আমার বুকের ভেতর কেমন একটা কাঁপুনি লাগে। ঠিক আছে, থাকবু। সন্ধ্যাটা কেটে গেল গল্প গুজবে। রাতের খাবার খেয়ে টিভি দেখছিলাম। অর্জুন পাশে বসে আছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো এলাকায় লোডশেডিং। মাসি, বারান্দায় যাই? বাতাস পাওয়া যাবে গু। বারান্দায় দুটো চেয়ার পাতা। বসে গল্প করছি। রাতের হাওয়া বইছে। অর্জুন আমার পাশের চেয়ারে বসে। হঠাৎ কেন যেন আমার চোখ ওর গলার দিকে চলে যায়। ওর গলার আপেলটা কেমন স্পষ্ট। আমি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিই। মাসি, তুমি কি কখনো একা লাগে না? প্রশ্নটা এমন অপ্রত্যাশিত যে আমি চমকে উঠি। মানে? মানে? মামার পর? তুমি তো একা থাকো। কোনো সঙ্গী নেই গে? আমি গভীর নিঃশ্বাস নিই। সবাই তো একা, অর্জুন। একসাথে থাকলেই যে একা নয়, তা তো নয় গে। কিন্তু মাসিগু। ও থামে। তারপর আবার বলে, তুমি এত সুন্দর। তোমার আরও একটা জীবন থাকতে পারে কি? ওর কথাগুলো আমার মনে গেঁথে যায়। আমি সুন্দর? কবে কেউ আমাকে সুন্দর বলেছে? স্বামী মারা যাওয়ার পর আমি যেন নিজেকে একটা প্রাণহীন মানুষ মনে করতাম। আজ অর্জুনের মুখে সুন্দর শব্দটা শুনে মনে হলো আমি আবার একটু জিন্দা হয়ে উঠলাম। পরের দিন সকালে ঘুম ভাঙল দেরিতে। অর্জুন কোথায় যেন গেছে। একটা চিরকুট রেখে গেছে টেবিলে, মাসি, বন্ধুদের সাথে গেছি। দুপুরে ফিরব। তোমার জন্য চা নাশতা রেডি করে রেখেছি। আমি হাসি। কত বড় হয়ে গেছে ও। এত যত্ন করে। দুপুরে অর্জুন ফিরে এলো। সাথে মার্কেটিং করে এনেছে। আজ আমি রান্না করব, মাসি। তুমি বিশ্রাম নাও। কি রান্না করবি? বিরিয়ানি। তোমার প্রিয় তবু? আমি অবাক। আমার প্রিয় খাবার ও কিভাবে জানে? আমি নিজেই তো কখনো বলিনি। আমি দেখতাম তুমি যখন এখানে আসতে, বিরিয়ানি থাকলে বেশি খেতে গু। এত খেয়াল ও রাখে আমার? আমার গলা শুকিয়ে যায়। বিকেলে রান্নাঘরে কাজ করছে অর্জুন। আমি চা বানাতে গিয়েছি। ওর পাশে দাঁড়াতেই হঠাৎ ও পিছলে যায়। আমি তাড়াতাড়ি ওকে ধরে ফেলি। একটা মুহূর্তের জন্য আমরা খুব কাছাকাছি। ওর নিঃশ্বাস আমার মুখে লাগে। আমি তাড়াতাড়ি ছেড়ে দিই। সাবধানে, অর্জুন।
থ্যাংক ইউ মাসি ও বলে, কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে আমার মনে হয় ও যেন কিছু একটা খুঁজছে আমার চোখে। সন্ধ্যায় খেতে বসি। বিরিয়ানিটা দারুণ হয়েছে। বাহ, তুই তো রাঁধুনি হয়ে উঠেছিস গু। শুধু তোমার জন্য শিখেছি মাসি গু। কেন? কারণ তুমি একা থাকো। কেউ তোমার যত্ন নেয় না। আমার মনে হয় তুমি অনেক যত্নের দাবি রাখো গু। আমার চোখে জল চলে আসে। এত বছর একা থাকার পর কেউ আমার যত্নের কথা বলছে। আর সে হলো আমার ভাইপো। রাতে টিভি দেখছি। অর্জুন আমার পাশেই সোফায় বসে। একটা সিনেমা চলছে। হঠাৎ একটা রোমান্টিক সিন এলো। পর্দায় নায়ক নায়িকা চুমু খাচ্ছে। আমি অস্বস্তি বোধ করি। চ্যানেল পরিবর্তন করতে যাচ্ছি, কিন্তু অর্জুন আমার হাত ধরে ফেলে। মাসি, তুমি কি কখনো এরকম অনুভব করো? কেমন অনুভব? প্রেম? ভালোবাসা গু? আমি হতভম্ব। অর্জুন, তুই কি বলছিস? আমি বলছি, তুমি কি কখনো অনুভব করো যে তুমি কাউকে চাও? কেউ তোমাকে ভালোবাসুক, তোমার যত্ন নিক? আমার মুখে কথা নেই। হ্যাঁ, আমি চাই। প্রতিদিন চাই। কিন্তু কিভাবে বলবো? চাই, আমি ফিসফিস করে বলি। তাহলে কেন তুমি একা থাকো? কারণ সবাই যে আমাকে চাইবে তা তো নয় গে। অর্জুন আমার হাতটা ছেড়ে দেয় না। তুমি ভুল বলছো মাসি। তুমি অনেক সুন্দর। অনেক আকর্ষণীয় গো। আমি ওর দিকে তাকাই। ওর চোখে এমন একটা তীব্রতা যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। রাতে বিছানায় শুয়েও ঘুম আসছে না। অর্জুনের কথাগুলো বারবার মনে পড়ছে। ও আমাকে সুন্দর বলেছে। আকর্ষণীয় বলেছে। কিন্তু এটা কি স্বাভাবিক? একটা ভাইপোর এভাবে মাসির প্রশংসা করা? আমি কি ভুল ভাবছি? নাকি সত্যিই অর্জুনের আচরণে কিছু অস্বাভাবিক আছে? আমার নিজের কাছেই লজ্জা লাগছে। আমি কি একটা কুৎসিত চিন্তা করছি? যে ছেলেকে কোলে করে বড় করেছি তার সম্পর্কে এরকম ভাবা কি পাপ নয়? কিন্তু আমার শরীরে যে অনুভূতি হচ্ছে সেটা তো আমি অস্বীকার করতে পারি না। অর্জুনের স্পর্শে, ওর কথায়, ওর চোখের দৃষ্টিতে আমি একটা অদ্ভুত শিহরণ পাচ্ছি। আমি কি খুব একা হয়ে গেছি? এত একা যে আমি নিজের ভাইপোর মধ্যেও প্রেমিক খুঁজছি। ভোর রাতে আমি বারান্দায় যাই বাতাস নিতে। অর্জুনও সেখানে। ও বলে, ঘুম আসছে না মাসি? না। তুইও পারছিস না? আমারও না ঘিয়েও থামে। তারপর বলে, মাসি, আমি তোমার সাথে কথা বলতে চাই। বল উ। আমি আমি তোমাকে অনেক পছন্দ করি গি। আমার বুক ধক করে ওঠে। মানে? মানে তুমি যখন এখানে আসো আমার খুব ভালো লাগে। তুমি না থাকলে আমার খালি খালি লাগে গু। অর্জুন, আমি তো তোর মাসি গু। আমি জানি। কিন্তু কিন্তু আমি যখন তোমার দিকে তাকাই তখন মাসি মনে হয় না। মনে হয় তুমি একজন সুন্দর নারী গু। আমি থমকে যাই। ও কি বলছে? এটা কি সম্ভব? অর্জুন, তুই কি বলছিস বুঝতে পারছিস? বুঝতে পারছি। আমি পাগল হয়ে গেছি। আমি জানি এটা ভুল। কিন্তু আমি সাহায্য করতে পারছি না গিয়ে। ওর চোখে অশ্রু। আমি এগিয়ে যাই, ওর মাথায় হাত বুলিয়ে দিই। অর্জুন, এসব কি বলছিস তুই? মাসি, আমি তোমাকে ভালোবাসি উ। এই কথাটা শুনে আমার মনে হয় আমার পৃথিবীটা উল্টে গেছে। আমি জানি না কি করব, কি বলবো। অর্জুন, খুব। আমি জানি তুমি আমাকে বকবে। কিন্তু আমি মিথ্যা বলতে পারছি না। আমি তোমার প্রেমে পড়েছি গু। আমি কাঁপতে থাকি। এটা সত্যি হতে পারে না। কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে বুঝি ও মিথ্যা বলছে না। অর্জুন, তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? আমি বুঝতে পারছি। আমি তোমাকে ভালোবাসি। স্বামী স্ত্রীর মতো ভালোবাসি গু। আমার পায়ের নিচে মাটি সরে যায়। আমি বসে পড়ি চেয়ারে। অর্জুন, এটা সম্ভব নয়। আমি তোর মাসি গু। কিন্তু মাসি, তুমি কি আমাকে একটুও পছন্দ করো না? আমার মানে, একটা পুরুষ হিসেবে? আমি কি উত্তর দেব?
সত্যি বলব যে আমিও ওকে পুরুষ হিসেবে দেখতে শুরু করেছি, যে ওর স্পর্শে আমার শরীর কেঁপে ওঠে। অর্জুন, এসব কথা বলিস না গি। মাসি, আমি বুঝি তুমি একা। আমি জানি তোমার কেউ নেই। আমি তোমার যত্ন নিতে পারি, তোমাকে ভালোবাসতে পারি। কিন্তু আমি তোর মাসি অর্জুন খু। তাহলে কি হয়েছে? আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। আমি তোমাকে জোর করছি না। আমি শুধু বলছি আমি তোমাকে ভালোবাসি। আমি কিছু বলতে পারি না। আমার মুখে কথা নেই। অর্জুন আমার চেয়ারের কাছে এসে বসে। ওর হাত আমার হাতের উপর রাখে। মাসি, আমি জানি তুমি আমাকে পছন্দ করো। আমি তোমার চোখে দেখেছি গু। অর্জুন খু। আমি জানি তুমি একা। তুমি চাও কেউ তোমাকে ভালোবাসুক। আমি তোমাকে ভালোবাসি। ওর কথাগুলো আমার হৃদয়ে বাজে। হ্যাঁ, আমি একা। হ্যাঁ, আমি চাই কেউ আমাকে ভালোবাসুক। কিন্তু সেটা কি আমার ভাইপো হতে পারে? মাসি, আমি তোমার কাছে শুয়ে থাকতে পারি? আমি চমকে উঠি। কি? আমি বলছি আমি তোমার পাশে শুয়ে থাকতে পারি? শুধু থাকতে। কিছু করব না গি। আমার মনে হয় আমি স্বপ্ন দেখছি। এসব সত্যি হতে পারে না। অর্জুন, তুই পাগল হয়ে গেছিস গু। আমি পাগল হয়ে গেছি তোমার জন্য গু। ও আমার কাছে আরো কাছে আসে। আমি পিছিয়ে যাই। মাসি, ভয় পেজো না। আমি তোমার কোনো ক্ষতি করব না গি। অর্জুন, এসব ভুল গু। তাহলে কেন তুমি আমাকে থামাচ্ছ না? আমি থমকে যাই। সত্যিই তো, আমি ওকে থামাচ্ছি না কেন? আমি কি নিজের মনের গভীরে চাই এসব হোক? সেই রাতে আমি আর ভেতরে যাইনি। বারান্দায় রইলাম। অর্জুনও। আমরা দুজনেই শুয়ে পড়লাম। কিছু কথা বললাম না। রাত গভীর হতে থাকল। আমি জেগেছিলাম। মনে হচ্ছিল অর্জুনও জেগে আছে। হঠাৎ অনুভব করলাম ওর হাতটা আমার কাঁধে এসে ঠেকেছে। প্রথমে ভাবলাম ঘুমের মধ্যে হয়তো। কিন্তু ওর আঙুল আমার পিঠ বেয়ে ধীরে নামতে লাগল। আমি নিঃশ্বাস চেপে রইলাম। গলা শুকিয়ে গেল। বলতে পারতাম না, কিন্তু বলিনি। ওর নিঃশ্বাস আমার গলার পাশে এসে লাগছিল। আমার বুক ধকধক করছিল। মাসি, ও ফিসফিস করে বলল। আমি কিছু বলিনি। চোখ বন্ধ করে পড়ে থাকলাম। ওর হাত আমার চুলে এসে লাগল। আমি জানতাম এটা ভুল। জানতাম এটা পাপ। কিন্তু আমি থামাইনি। আমি তোমাকে ভালোবাসি, ও বলল। আমার চোখ দিয়ে জল পড়তে লাগল। আমি জানি না কাঁদছি নাকি আনন্দে নাকি অপরাধবোধে। সেই রাতে আমি মাসি ছিলাম না। আমি ছিলাম একজন নারী যে তার একাকিত্বে হারিয়ে গিয়েছিল। সকালে উঠে দেখি অর্জুন নেই। একটা চিরকুট রেখে গেছে, মাসি, আমি দুঃখিত। আমি জানি আমি ভুল করেছি। আমি কয়েকদিন বন্ধুদের কাছে থাকব। তুমি বাড়ি চলে যাও। আমি চিরকুটটা পরে কাঁদতে শুরু করি। আমি জানি না কেন কাঁদছি। অর্জুনের জন্য নাকি নিজের জন্য। আমি বাড়ি ফিরে এলাম। কিন্তু মন পড়ে রইল সেই রাতে। সেই স্পর্শে। সেই অনুভূতিতে। অর্জুন আর ফোন করেনি। আমিও করিনি। দাদা দাদা বৌদি ফিরে এসেছে। কিন্তু তারা কিছু জানে না। 3 সপ্তাহ পর দাদার ফোন এলো। রিমা, অর্জুন কি করেছে জানো? ও বলছে বিদেশে পড়তে যাবে। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আমার বুক ফেটে যেতে চায়। অর্জুন চলে যাচ্ছে। আমার কারণে। জানি না দাদাগু। তুই তো ওর সাথে শেষ কথা বলেছিলি। ও কিছু বলেছিল? আমি কি বলবো? যে আমি তার নিষিদ্ধ প্রেমে পড়েছি? যে আমি আমার ভাইপোর স্পর্শে হারিয়ে গেছি? না, কিছু বলেনি গিউ। আজ 6 মাস হয়ে গেছে। অর্জুন কানাডায় চলে গেছে। আমি আবার একা। কিন্তু এই একাকিত্ব আলাদা। এই একাকিত্বে আছে অপরাধবোধ, আছে আকাঙ্ক্ষা, আছে একটা নিষিদ্ধ স্মৃতি। আজও যখন রাতে একা থাকি তখন সেই রাতের কথা মনে পড়ে। অর্জুনের স্পর্শ মনে পড়ে। ওর কথা মনে পড়ে। আমি জানি আমি ভুল করেছি।
কিন্তু আমি এটাও জানি যে আমি আবার সেই পরিস্থিতিতে পড়লে হয়তো আবার একই ভুল করতাম। মানুষের হৃদয় কি এত জটিল? প্রেম কি এত নির্বিচার? আমি জানি না। আমি শুধু জানি আমি অর্জুনকে ভালোবাসি। এবং এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় পাপ। গতকাল একটা ইমেইল এসেছে অর্জুনের কাছ থেকে। মাসি, আমি ভালো আছি। আমি এখনো তোমাকে ভালোবাসি। আমি জানি আমাদের কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু আমি চাই তুমি জানো যে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি ফিরে আসছি আগামী মাসে। আমি জানি না আমরা কি করব, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি জানি এটা ভুল, কিন্তু আমি তোমাকে চাই। ইমেইলটা পড়ে আমার হাত কাঁপছিল। অর্জুন ফিরে আসছে আমার কাছে। আমি জানি আমার উচিত ওকে বলা যে ও যেন না আসে। আমার উচিত এই সম্পর্ক এখানেই শেষ করে দেওয়া। কিন্তু আমি পারছি না। কারণ আমিও ওকে চাই। আমিও ওকে ভালোবাসি। আমি জানি এটা পাপ। আমি জানি সমাজ আমাদের কখনো মেনে নেবে না। আমি জানি এটা নৈতিকভাবে ভুল। কিন্তু হৃদয় কি নৈতিকতা মানে? প্রেম কি সামাজিক নিয়মকানুন মানে? আমি গত 6 মাস একা কাটিয়েছি। প্রতিটি রাত কেটেছে অর্জুনের স্মৃতিতে। প্রতিটি দিন কেটেছে ওর অপেক্ষায়। আমি নিজেকে প্রশ্ন করেছি 1000 বার, আমি কি পাগল? আমি কি একটা অসুস্থ নারী? কিন্তু যখন অর্জুনের কথা মনে পড়ে, যখন সেই রাতের স্পর্শ মনে পড়ে, তখন আমার মনে হয় এটাই তো আমার জীবনের একমাত্র সত্য। আজ সকালে আমি অর্জুনকে রিপ্লাই দিয়েছি। আমিও তোমার অপেক্ষায় আছি। অর্জুন ফিরে এসেছে। কিন্তু এবার সে সরাসরি আমার ফ্ল্যাটে এসেছে। সন্ধ্যায় দরজার বেল বাজল। দরজা খুলে দেখি অর্জুন দাঁড়িয়ে আছে। মাসি। ওর চোখে সেই পুরানো তীব্রতা। ওর মুখে ক্লান্তি, কিন্তু সেই সাথে একটা দৃঢ়তা। অর্জুন, তুই। আমি এসেছি। চিরকালের জন্য। আমি ওকে ভেতরে নিয়ে আসি। আমরা দুজনেই চুপ করে বসে আছি। কি বল বুঝতে পারছি না। মাসি, আমি জানি এটা ভুল। কিন্তু আমি আর পারছি না। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। অর্জুন, কিন্তু আমি সব ভেবেছি। আমি জানি মানুষ কি বলবে। আমি জানি সমাজ আমাদের মেনে নেবে না। কিন্তু আমি তোমাকে চাই। ও আমার হাত ধরে। মাসি, তুমি কি আমাকে চাও? আমি কাঁদতে শুরু করি। হ্যাঁ, আমি তোকে চাই। কিন্তু এটা কি সম্ভব? আমরা দূরে চলে যেতে পারি। অন্য কোনো শহরে। অন্য কোনো দেশে। যেখানে কেউ আমাদের চেনে না। কিন্তু আমি তোর মাসি, অর্জুন। এখানে তুমি আমার মাসি। কিন্তু অন্য কোথাও তুমি হবে শুধু রিমা। আর আমি হব অর্জুন। দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যারা একে অপরকে ভালোবাসে। ওর কথা শুনে আমার মনে একটা আশার আলো জ্বলে ওঠে। হ্যাঁ, এটা সম্ভব। আমরা দূরে চলে যেতে পারি। কিন্তু তোর বাবা মা? আমি তাদের বলব আমি বিদেশেই থেকে যাচ্ছি। তোমার কথা বলবো না। আর আমি? তুমি বলবে তুমি অন্য কোথাও চাকরি পেয়েছ। আমি গভীর নিঃশ্বাস নিই। এটা কি সত্যিই সম্ভব? আমরা কি সত্যিই একসাথে থাকতে পারি? অর্জুন, আমি ভয় পাচ্ছি। আমিও ভয় পাচ্ছি। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকার চেয়ে এই ভয়ের সাথে তোমার পাশে থাকতে চাই। সেই রাতে অর্জুন আমার ফ্ল্যাটেই থেকে গেল। আমরা কিছু করিনি। শুধু একসাথে শুয়েছিলাম। ওর বুকে মাথা রেখে শুয়েছিলাম। আমার মনে হয়েছিল আমি আমার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গায় আছি। পরের কয়েকটা দিন আমরা পরিকল্পনা করি। অর্জুন বলে ও কানাডায় একটা চাকরির অফার পেয়েছে। আমি সেখানে ওর সাথে যেতে পারি। কিন্তু আমি কি করব সেখানে? তুমি একটা নতুন জীবন শুরু করবে। আমাদের জীবন। আমি অফিসে রিজিগনেশন দিয়ে দিই। বলি পারিবারিক কারণে আমাকে বিদেশে যেতে হচ্ছে। সবাই ভাবে হয়তো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। দাদাকে বলি আমি কানাডায় একটা চাকরি পেয়েছি। দাদা খুশি হন। বলেন, ভালো কাজ। নতুন জীবন শুরু করব।
যদি দাদা জানতেন আমি কার সাথে নতুন জীবন শুরু করতে যাচ্ছি তাহলে কি বলতেন? অর্জুন বলে সেখানে গিয়ে আমরা বিয়ে করব। নতুন পরিচয় বিয়ে? হ্যাঁ। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। আমার বুক ধকধক করে ওঠে। স্ত্রী? আমি অর্জুনের স্ত্রী? কিন্তু আমি তোর থেকে 13 বছরের বড়। তাতে কি? আমি তোমাকে ভালোবাসি। বয়স কোনো ব্যাপার না সত্যি কি কোনো ব্যাপার না? আমি 40 হতে না হতেই 50 হয়ে যাব। অর্জুন তখনও যুবক থাকবে। তুমি কি পরে অনুশোচনা করবে না? কখনো না। আমি তোমাকে চিরকাল ভালোবাসব। ওর চোখের দিকে তাকিয়ে আমি বিশ্বাস করি। হ্যাঁ, ও আমাকে ভালোবাসবে। আমাদের ফ্লাইট পরশু। আজ শেষবারের মতো দাদার বাড়িতে গেলাম। অর্জুন নেই। ও বলেছে ও আলাদাভাবে চলে যাবে। আমরা এয়ারপোর্টে দেখা করব। দাদা বৌদি আমাকে অনেক আশীর্বাদ দিলেন। দাদা বৌদি কাঁদছিলেন। রিমা, সুখে থাকিস। নতুন জীবনে সুখী হসকে। আমি যদি বলতাম তাদের ছেলের সাথে আমার নতুন জীবন শুরু হচ্ছে তাহলে কি হতো? দাদা বললেন, অর্জুনও তো কানাডাতেই আছে। ও দেখ তোর খোঁজখবর রাখে আমি শুধু মাথা নেড়েছি। বাড়ি ফিরে এসে শেষ প্যাকিং করছি। হঠাৎ দরজায় নক। ভাবলাম অর্জুন। কিন্তু দরজা খুলে দেখি দাদা বৌদি। রিমা, একটা কথা বলার ছিল। আমার বুক ধকধক করতে শুরু করে। ওরা কি কিছু জানতে পেরেছেন? বলুন দাদা বৌদি। রিমা, অর্জুন গত কয়েকদিন অস্বাভাবিক আচরণ করছে। ও বলেছে কানাডায় চলে যাচ্ছে, কিন্তু কেন জানি আমার মনে হয় ও কিছু লুকাচ্ছে আমার গলা শুকিয়ে যায়। কি রকম লুকাচ্ছে? জানি না। কিন্তু ও বলল তুমিও কানাডায় যাচ্ছ। এটা কি কোনো কাকতালীয়? আমি কিছু বলতে পারি না। দাদা বৌদি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তারপর বলেন, রিমা, তুমি আমার মেয়ের মতো। আমি চাই তুমি সুখী হও। কিন্তু যদি কোনো ভুল পথে যাও তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না। আমি বুঝি দাদা বৌদি কিছু আঁচ করেছেন, কিন্তু ঠিক বুঝতে পারেননি। দাদা বৌদি, আমি কোনো ভুল করছি না আশা করি না। উনি উঠে যান। রাতে আমার ঘুম হয় না। দাদা বৌদির কথা বারবার মনে পড়ে। উনি কি কিছু সন্দেহ করেছেন? এয়ারপোর্টে এসেছি। অর্জুনের সাথে দেখা হয়েছে। আমরা আলাদা আলাদা কাউন্টারে চেক ইন করেছি। প্ল্যান অনুযায়ী আমরা আলাদা ফ্লাইটে যাচ্ছি। ও আজ, আমি পরশু। কিন্তু শেষ মুহূর্তে আমার মোবাইলে ফোন এলো দাদার। রিমা, কোথায় আছিস? এয়ারপোর্টে। ফ্লাইট ক্যাচ করব। তুই সেখানেই থাক। আমি আসছি কেন দাদা? অর্জুনের সাথে কথা বলেছি। ওসব বলেছে আমার মনে হয় পৃথিবী ভেঙে পড়ল। অর্জুন সব বলে দিয়েছে। দাদা, আমি তুই কিছু বলিস না। আমি আসছি ফোন কেটে গেল। আমি অর্জুনের দিকে তাকাই। ও বুঝতে পারে কিছু একটা হয়েছে। কি হয়েছে মাসি? তুই তোর বাবাকে সব বলেছিস? না তো। আমি কিছু বলিনি কিন্তু দাদা তো বলল অর্জুন সব বলেছে। তাহলে কি ব্যাপার? আধ ঘন্টা পর দাদা এলেন। ওনার মুখ কালো। সাথে দাদা বৌদিও। রিমা, এদিকে এসো আমি ওদের কাছে যাই। অর্জুনও আসে। দাদা বলেন, অর্জুন, তুই আমাকে সব বলেছিস। এখন রিমার মুখে শুনতে চাই আমি অর্জুনের দিকে তাকাই। ও চোখ নামিয়ে নেয়। দাদা, আমি তুই আমার ছেলের সাথে পালিয়ে যেতে চাস? আমি কিছু বলতে পারি না। দাদা বৌদি কাঁদতে শুরু করেন। রিমা, তুই এটা কি করলি? তুই তো আমার মেয়ের মতো। আর অর্জুন তোর ভাইপো দাদা বৌদি, আমি এটা পাপ রিমা। এটা পাপ দাদা বলেন, রিমা, তুই ঘরে চল। অর্জুনও। এসব বাজে কথা বাদ দাও কিন্তু দাদা কোনো কিন্তু নেই। তোরা দুজনেই পাগল হয়ে গেছিস
আমি অর্জুনের দিকে তাকাই। ও আমার দিকে তাকায়। আমরা দুজনেই বুঝি আমাদের স্বপ্ন ভেঙে গেছে। সেই দিনের পর 2 বছর কেটে গেছে। আমি আবার আমার পুরানো জীবনে ফিরে গেছি। একই অফিস, একই ফ্ল্যাট, একই একাকিত্ব। অর্জুন সত্যিই কানাডায় চলে গেছে। ও আর কোনো যোগাযোগ রাখেনি। দাদা দাদা বৌদি আমার সাথে কথা বলেন, কিন্তু আগের মতো নয়। ওরা আমাকে মাফ করেছেন, কিন্তু ভুলতে পারেননি। আমি প্রতিদিন নিজেকে প্রশ্ন করি, আমি কি ভুল করেছি? আমার কি অনুশোচনা হয়? সত্যি বলতে আমার অনুশোচনা হয় না। আমি অর্জুনকে ভালোবেসেছি। সেই ভালোবাসা ভুল হতে পারে, কিন্তু মিথ্যা ছিল না। কিন্তু আমি জানি আমরা ভুল পথে হাঁটছিলাম। সমাজে আমাদের কোনো স্থান নেই। আমাদের এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই। আজ সকালে একটা ইমেইল এসেছে অর্জুনের কাছ থেকে। মাসি, আমি বিয়ে করছি। আমি জানি তুমি খুশি হবে। আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। কিন্তু আমি নতুন জীবন শুরু করতে চাই। তুমিও নতুন কিছু করো। তুমি সুখী হওয়ার যোগ্য। ইমেইলটা পড়ে আমি কাঁদিনি। হাসলাম। অর্জুন ঠিক কাজ করেছে। ও তার জীবন নিয়ে এগিয়ে গেছে। কিন্তু আমি কি পারবো? আমি জানি না। আমি শুধু জানি সেই রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। সেই নিষিদ্ধ স্পর্শ, সেই নিষিদ্ধ ভালোবাসা আমার হৃদয়ে চিরকাল থেকে যাবে। মানুষ বলবে আমি পাপী। বলবে আমি নৈতিকভাবে পতিত। হয়তো তারা ঠিকই বলবে। কিন্তু আমি জানি আমি একজন নারী। একজন একা নারী, যে ভালোবাসার খোঁজ করেছিল। এবং ভালোবাসা পেয়েছিল সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায়। এটাই আমার গল্প। আমার নিষিদ্ধ ভালোবাসার গল্প। শেষ।